অঞ্জনার কবরে গিয়ে মনির খান কেন অঝরে এত কাঁদলেন, কি ঘটনা ঘটেছিল সেই দিন যে কথাটা বলতে গিয়ে মনির খান তিনি কান্নায় ভেঙে পড়লেন? হ্যাঁ বন্ধুরা, এমন এক ঘটনা ঘটেছিল মনির খানের সাথে এবং তার ভালোবাসা অঞ্জনার সাথে। সেই ঘটনাটি শোনার আগে আপনাকে জানতে হবে প্রথমে মনির খানের সেই জীবনের কথাটি, যখন তিনি অঞ্জনাকে ভালোবেসেছিল, কিন্তু ভাগ্যের এমন পরিণাম, গরিব হওয়ার কারণে অঞ্জনার সাথে তার বিবাহ হয় না। অঞ্জনাকে তার বাবা নিয়ে চলে যায় আমেরিকাতে, আর মনির খান তিনি পড়ে থয়ে যায় বাংলাদেশের গ্রামের মধ্যে। কিন্তু মনির খানও ছিল নাছোড়বান্দা, তিনি মানতে নারাজ যে আমিও একদিন এই অঞ্জনাকে বিয়ে করেই ছাড়ব। কিন্তু তিনি যা করলেন, তিনি গায়ক হলেন, খুব গান করলেন অঞ্জনার নাম নিয়ে। তিনি যখন খুব ফেমাস হয়ে গেল, তখন তিনি একদিন জানতে পারলেন যাকে তিনি এত ভালোবাসতেন সেই মেয়েটি মারা গেছে। তার কবরের কাছে গিয়ে মনির খান অঝরে কাঁদলেন। বন্ধুরা, এখন মনির খানের সেই ইন্টারভিউটি আপনাদেরকে দেখাবো, যে ইন্টারভিউতে মনির খান অঞ্জনার সেই গোপন ভিডিওগুলো বলেছিলেন, কিভাবে তাদের ভালোবাসা হয়েছিল এবং অঞ্জনার বাবা তার সাথে কি খারাপ কাণ্ডগুলো করেছিল। চলুন সেই ইন্টারভিউটি দেখে নিই তাহলে। যখন আমি 91-এর 5ই সেপ্টেম্বর ঢাকাতে আসলাম, ওই হারমোনিয়ামটা নিয়েই আমি আসছিলাম, উদ্দেশ্য গান। বাবা বললেন তুমি যাও, ঢাকাতে না গেলে হবে না। তখন আসলে কেউ এরকম ছিল না। আমার গ্রামেরই একজন বড় ভাই আছেন নুরুজ্জামান খোকন, উনি তখন ঢাকাতে স্টাবলিশড, উনি ট্যাক্স লয়ার। শান্তিনগরে ওনার অফিস ছিল। সেই মুষলধারে বৃষ্টি, গাড়ি ভরে আসছি সেই আরিচা ঘাট পার হয়ে ফেরিতে, এই বৃষ্টির মধ্যে এসে অফিসে উঠলাম ভোরবেলা। তো অফিসেই থাকতাম। ভাইয়ের অফিস হতো সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সকাল 9টার আগে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিস থেকে বের হয়ে যেতাম, আর ওই 10টা পর্যন্ত অফিসের দিকে আর আসতাম না। অফিস শেষ হওয়ার পরে তখন আবার ওই আমার এক বন্ধু ছিল আলিম, ওই অফিসেই ছিল, আমরা একসাথে লেখাপড়া করেছি। ও আর আমি ওই অফিসের মধ্যেই ঘুমাতাম। আর রাত 10টার পরে শান্তিনগর বাজার থেকে চাল ডাল ডিম কিনে একসাথে রান্না করে খেয়ে ঘুমাতাম, ওর মধ্যেই প্র্যাকটিস করতাম। তারপর আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। এভাবে বহু সময় যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এভাবে তো করলে হবে না, সময় চলে যাচ্ছে। তখন চিন্তা করলাম যে একটা অডিও ক্যাসেট করা যায় কিনা। এই স্বপ্নের জাল যখন বুনতে শুরু করলাম, তারও বেশ কিছুদিন পরে আমি ইচ্ছা পোষণ করলাম শামসুদ্দিন হীরা ভাইয়ের সাথে। উনি খুব বিখ্যাত গীতিকার। তো এখন এই গান করার জন্য গান সংগ্রহ করতে করতে গেলাম কুটি মনসুর সাহেবের কাছে। উনিও খুব আদর করতেন আমাকে। তো উনি আমার বেশ কিছু গান দিলেন। তো আমি সবার কাছ থেকে দু একটা গান নেব খুঁজছি। তো হঠাৎ তখন চিন্তা করলাম যে মিল্টন ভাইয়ের কাছ থেকে কিছু গান নেই। তা মিল্টন ভাইয়ের কখন তো মোবাইল ছিল না, তো কোথায় পাবো, বাসা জানি না, ঠিকানা জানি না। শুনলাম যে উনি টেলিভিশনে চাকরি করেন। তখন টেলিভিশনে গেটে গিয়ে বসে থাকতাম। তা একদিন দুদিন নয়, মাসের পর মাস, তা আমি কখনোই ওনাকে পাই নাই। এমনিভাবে আরেকজন ওনার জন্য অপেক্ষা করছেন। তো যখন মিল্টন ভাই যাচ্ছেন, তো চিৎকার করে বলছেন, এই মিল্টন ভাই, আমি আপনার জন্য কতক্ষণ ধরে বসে আছি। তখন আমি চিন্তা করলাম যে ইনিই হয়তো মিল্টন খন্দকার। তা আমিও ওনাকে জড়াই ধরছি। আচ্ছা, তা উনি চমকে গেছে, তুমি কে? তা বললাম যে স্যার, আমি বহুদিন ধরে এখানে বসে আছি, 5-6 মাস। আপনি রেগুলারই যান, কিন্তু আমি চিনি না বলে আপনাকে আমি কখনোই কিছু বলতে পারিনি। আপনি মিল্টন খন্দকার? হ্যাঁ, আমি মিল্টন খন্দকার। বলার পর আমার চোখে পানি চলে। তো উনি আমার দেখে বললো যে আচ্ছা তুমি চলো আমার সাথে, চলো ভিতরে, কী বলবে চলো। তা আমি গিয়ে দেখি উনি মেকআপ ম্যান। ওখানে নতুন কুড়ি হতো তখন। নতুন কুড়ির একটা অঞ্চল থেকে প্রচুর ছেলে মেয়েরা আসছে। উনি গিয়ে বললো তুমি এখানে বসো, আমি মেকআপটা দিয়ে নিই। তো উনি সবারই মেকআপ দিতেছেন, বাচ্চাদের দিয়ে শেষ করার পরে আমাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমাকে সিঙ্গাড়া, চা, অনেক কিছু খাওয়াই বললো যে চলো রিক্সায় ওঠো। তা রিক্সায় উঠে উনি তালতলায় ওনার এক বড় ভাই আছে, কুষ্টিয়াতেই বাড়ি, উনি গজল আর্টিস্ট, গজল শিল্পী শহীদুর রহমান। আচ্ছা। তো ওনার বাসাতে উনি রেগুলার যেতেন। তো ওখানে গিয়ে হারমোনিয়াম দিয়ে বললো তুমি গান শোনাও আমাকে। উনি আমার গান শুনে বললেন যে তোমার অনেক সময়ের প্রয়োজন, কারণ তোমার আঞ্চলিকতা আছে, তোমার উচ্চারণের প্রবলেম আছে, গায়কের কিছু প্রবলেম আছে, শব্দ উচ্চারণের কিছু বিষয় থাকে, সেগুলি তোমাকে সংশোধন করতে বেশ সময়ের প্রয়োজন। তাহলে যে আমার তো কোনো কাজ নেই, আপনি যখন যেভাবে বলবেন আমি।
তো এই ক্যাসেটটির 12টি গান প্রায় 4 বছর উনি লিখলেন, সুর করলেন এবং আমাকে দিলেন। আমি প্রায়ই যেয়ে ওনার কাছে, প্রতিদিনই বললেও ভুল হবে না, মাসে প্রায় 20 দিনের উপরে ওনার কাছে গিয়ে এই 12টি গানই গাইতাম আমি। উনি প্রতিদিনই ওই ভুল ধরিয়ে উনি শব্দের নিচে দাগ দিতেন যে শব্দটা এইভাবে করে, এইভাবে করে। আর তখন ওই ক্যাসেট প্লেয়ার ছিল ছোট, উনি গিয়ে আমাকে দেখাতেন, সেগুলো আমি বাসায় এসে শুনতাম, আবার গেতাম। এইভাবে 4 বছর চলে গেল। তারপরে 94 শেষের দিকে আমরা রেকর্ডিং শুরু করলাম। 95 পার হয়ে গেল, 96 প্রায় পার হওয়ার শেষে অ্যালবাম হয়ে গেল রেডি। বিউটি কর্নারের মালিক হাজি নুরুল্লাহ মিলে উনি রাজি হলেন এই ক্যাসেটটি বাজারজাত করার জন্য। তোমার কোনো দোষ নেই। এই ক্যাসেটেই আরেকটি গানের জন্ম হলো, যে গানের শিরোনাম দিয়ে আজও মানে হাজারো লাখো ভক্ত এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছে। কিন্তু প্রথম অঞ্জনাটা কোন গানটা ছিল? তোমার কোনো দোষ নেই অ্যালবামের অঞ্জনা। হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে তোমার বুকের কোনো অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না। কি সুন্দর। এই অঞ্জনা গানের বিষয়টি হলো মিল্টন ভাইয়ের আমার অনেক আলোচনার ফসল। প্রতিটা মানুষের জীবনেই তো কোনো না কোনো একটা ফ্রেমে আবদ্ধ হয়, প্রেমের ফ্রেম হোক বা অন্য যে কোনো কিছুই হোক। তিনি তখন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এরকম কোনো কিছু কি আছে যেগুলো তুমি নিজে নিজে কষ্ট পাও, নিজে নিজে তোমার খারাপ লাগে? তার মানে যে ভাই কার জীবনে নাই। আচ্ছা, তা যাক, উনি কিছু কথা বলাতে তখন যে কি বলেছি হয়তো অতটা আমার পরিষ্কার মনেও নাই, হয়তো কিছু কথা আমি বলেছি। তো সে কথাগুলো বলার পরে ওনার ভিতরে সৃষ্টির কিছু উপকরণ উনি পেয়েছেন। তো সেটি উনি নিয়ে উনি গান তৈরি করার আগেই উনি আমাকে বললেন যে মনির, একটা কাজ করি, তুমি কি একটা গান শুনছো ইদানিং? গানটা প্রতিটা মানুষের মুখে মুখে। আমি কোন গান? তা বলো যে হ্যালো 2441139 অঞ্জন দত্তের সেই গান। তখন আমার এই কথাগুলো নিয়ে উনি অঞ্জন দত্তকে অঞ্জনা বানালেন। আচ্ছা। আর ঠিক ওই গানের যে চলনটা ছিল, উনি চলনটা নিলেন। আচ্ছা। গুণী মানুষের যা হয়, এই গান উনি করলেন, আমি গাইলাম। তো যাই হোক, সেই গল্প যতটুকু বলেছি, যতটুকু গল্পের গভীরতা, তার থেকেও মানুষ বেশি করে ভিতরে ঢুকে খোঁজার চেষ্টা করে। কিন্তু আমি বলবো যে আমার জীবনে যাই থাক বা অন্যের জীবনে যাই থাক, এই সৃষ্টিটা এমন একটা সৃষ্টি হয়েছে যে এই গান দিয়ে অনেক মানুষের জীবনের কথা বলে, অনেক মানুষের জীবনে প্রেমের সন্ধান দেয়, অনেক মানুষের জীবনে বিরহ, ব্যথা, বেদনার আরও কঠিন জায়গায় আঘাত করে। তো এই গানটা আমরা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, প্রথম অঞ্জনা গানটা বহু মানুষ আসলে যারা শুনেছেন তো শুনেছেনই, কিন্তু এই গানের গল্প আমরা শুনলাম। বিরতির পরে আমরা এই গানটা শুনবো আমাদের প্রিয় মনির খানের কাছ থেকে। সঙ্গে থাকুন। ঈদ মোবারক। আছি আমাদের প্রিয় শিল্পী, আমাদের প্রিয় মনির খানকে নিয়ে। মনির ভাই, আপনার সেই বিখ্যাত অঞ্জনা গানের শুনবো আমরা। অঞ্জনা গানটা শুনবো আজকে। অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না? অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা মিল্টন খন্দকারকে ছাড়তে পারি না, কারণ আপনার সঙ্গে মিল্টন খন্দকার জড়িয়ে আছে। দ্বিতীয় ক্যাসেট শুরু হলো সুখে থাকা হলো না আমার। তা মিল্টন ভাই, আমি এখনো পর্যন্ত মিল্টন ভাইয়ের সাথে কিন্তু আমার ছায়ার মতো সম্পর্ক। তো এটু আল্লাহর মতো সফল একটি অ্যালবাম ছিল।
সফল অ্যালবাম ছিল। সফল ছিল। তারপরে হচ্ছে জোর করে ভালোবাসা জোর হয় করে না। ভালোবাসা হয় না। মনির ভাই এই গানটা কিছুটা শুনতে ইচ্ছে করছে, জোর করে ভালোবাসা হয় না। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি, তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। মানে আমার বলতে বাধ্য আসলে, আপনি যে বিরহের যে গানগুলো আপনি যখন করেন, আমার মনে হয় যে মানে হৃদয়টাই ছুঁয়ে যায় আপনার গায়কী। মানে সাধারণের অসাধারণ আপনি একজন গায়ক আসলে। সেটা না, চেষ্টা মনির করি। ভাই, সত্যি। আমরা মিল্টন খন্দকারের এই গল্পটা আমরা ইতি টানছি ওনার আরেকটি গুণের কথা দিয়ে, যে উনি একাধারে 3টা মানে ক্যাসেট করলেন আপনার সঙ্গে, পরপরই নিজ উদ্যোগেই আপনাকে বললেন যে না, কিছুটা মনোটোনাস হচ্ছে, অন্য কোনো সুরকারের সঙ্গে কাজ করে। এইটা এই দৃষ্টান্ত আসলে পাওয়াটা মানে খুবই বিরল। হ্যাঁ, কিন্তু উনি নিজেই আপনাকে এই সন্তানকে তুলে দিলেন। এই জন্য তো মিল্টন খন্দকার। এই জন্য মিল্টন খন্দকার। আমি ওনাকে সঙ্গীতের পিতা বলি, এ নিয়ে অনেকের গাত্রদাহ হয়, অনেকে আমার সাথে অনেক রকম একটু মনোমালিন্যে জড়িয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। কারণ ওনার কাছ থেকে আমি যা পেয়েছি, আমার জীবনের অগোছলো বিষয়গুলি উনি সুন্দর করে গুছিয়ে সুস্থ একটা পথ দিয়ে হাঁটার একটা সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশে গায়ক গায়িকা প্রচুর আছে, শিল্পী কিন্তু খুব কম। খুবই সুন্দর, খুবই সুন্দর কথা বলছেন। বাংলাদেশের জনসংখ্যা কোটি কোটি, মানুষ কয়জন? মানুষ কতজন? বাহ, তো সঠিক শিল্পী তৈরি করার ক্ষেত্রে মিল্টন খন্দকারের কোনো তুলনা নাই। তুলনা নেই। তারপর তো সৃষ্টি হলো সেই বিধি আমার চোখ অন্ধ করে দাও। অন্ধ করে দাও। গানটা একটু শুনি, তারপর আমরা গল্পে যাব। এই গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছেন সঙ্গীত জগতে আরেকজন দিকপাল সঙ্গীত পরিচালক আজাদ মিন্টু। বিধি আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও। এই গানটার সঙ্গে আপনার জীবনে একটা ইউটার্ন জড়িয়ে আছে। এই গানের মধ্য দিয়েই কিন্তু আপনি শ্রদ্ধেয় আমাদের প্রয়াত গুণী সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কর্ণগোচরে এসেছিলেন, তাই না? প্রথম আপনার গান এই গানের মধ্যে দিয়ে শুনেছিলেন। খুবই ইন্টারেস্টিং একটা গল্প। এই গল্পটা দিয়ে শুরু করতে পারেন আমাদের প্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের। তখন উনি তো প্রায় ফিল্মের গান করতেন, প্রতিদিনই প্রায়। তা আমার খুব আফসোস হতো যে এই ব্যক্তির গান কবে গাইতে পারবো। ওনার সেই কত সুন্দর সুন্দর গান, আমার বাবার মুখে প্রথম দিন শুনেছিলাম গান, আমার সারা দেহ খেয়ে গো মাটি, পড়ে না চোখের পলক, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, শত শত গান আমি শুনছি। আমার বুকের মধ্যেখানে আবার সব করে জানালা খুলে দাও না। তো আমার খুব লোভ হতো যে এই ব্যক্তির সান্নিধ্যে কবে যেতে পারবো। তো অনেক সঙ্গীত পরিচালকের কাছে মিল্টন ভাই আমার ক্যাসেটগুলো দিতেন, যে একটু শুনবেন, এই ছেলেটা ভালো গান করছে, একটু দেখবেন। তো হয়তো ওনারা চেষ্টা করেছেন, হয়তো পারে নাই, কারণ উনি একলা চেষ্টা করলেও তো হবে না, সেখানে প্রডিউসারের ব্যাপার থাকে, ডাইরেক্টরের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলেই তো একটা ব্যাপার স্যাপার। তো যাক, হয় না করে দীর্ঘদিন পর হঠাৎ আমি একটা ফোন পেলাম। আমি সালাম দিলাম, বললো যে আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল বলছি। তো আমার গা কেঁপে উঠছে। তো বললো যে তুমি কালকে কি একটা ফিল্মের গান গাইতে পারবে? তাহলে হ্যাঁ পারবো। বলে কাল ঠিক 4টের সময় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে আসো। তা আমি গেছি, যে উনি গান তুলে দিলেন। গান তোলা শেষ হওয়ার একটু পরে দেখি আমাদের বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কনক চাপা ম্যাডাম উনি আসলেন। তো যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি, আমি জানি না যে ম্যাডামের সাথে আমি গান গাবো, আমি বড় বোনের মতোই সম্মান করি। তো যাক,
একসাথে বসে গানটা উঠিয়ে নিয়ে গান গাইলাম। গাবার পর উনি এসে আমাকে জড়ায় ধরলেন। আচ্ছা, বললো যে আসলে তুমি খুব ভালো গেয়েছো, খুব ভালো গেয়েছো। বাহ। তো গানটা কি ছিল? ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। হয়ে যায় কিছুটা। তো প্রথম গানটা ছিল ওনার, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোনো প্রার্থনা নাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। তো গান শেষ হওয়ার পরে উনি গান টান শুনে যখন চলে যাচ্ছেন তখন বললো যে আগামীকালকে তুমি আবার 4টের সময় এখানে চলে এসো, আচ্ছা। গান আছে। তো পরের দিন গিয়ে গান দিকে উঠাচ্ছে, এই বুকে বইছে যমুনা। ওরে বাবা। তা বসে গান শিখছি, কোনো কাপড় ঢুকলো, ঢুকে হাসি উঠে বললো যেই তো ট্রেন চালু হয়ে গেছে। ট্রেন চালু হয়ে গেছে। তো এই আমি অনেক দিন পর তখন আমাকে বুলবুল ভাই আমাকে একটা বেশ ভালো সম্পর্ক হওয়ার পরে উনি আমাকে মামা বলতেন, আমিও মামা বলতাম। তাহলে মামা জানো ইতিহাসটা? আমি যে না। তাহলে আমি সেলুনে চুল কাটাতাম, একটা সেলুনেই চুল কাটাই। তো চুল কাটাচ্ছি দেখি একটি গান বাজতেছে। তো আমি তখন বললাম যে এই গানটি কার? তো আমি 3-4 বার শুনলাম। তো ওই সেলুনে যে চুল কাটাচ্ছে বলছে, স্যার এই গান আপনি শোনেন না? বাংলাদেশে বিরাট বড় শিল্পী। বিরাট বড় শিল্পী। কিসের বড় শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বলতেছে? বলছে কিসের বড় শিল্পী? তো স্যার দেখেন এই যে ছবি। আচ্ছা। বলে আমি ছবি দেখে তো অবাক, তোমার ছবি? অথচ গান আমি শুনি নাই, ভালো লাগতেছে আমার কাছে। তো ওই সেলুন থেকে বের হয়ে আমি তোমাকে ফোন দিয়েছি। আহা। তো ওই নরসুন্দরের কৃতিত্ব আছে কিন্তু ওই ভাইয়ের, তাই না? আর আরেকটা তথ্য, এই গানের মধ্য দিয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন আমাদের প্রিয় মনির খান ভাই। পাশাপাশি আহমেদ ইমতিয়াজ বুলবুল উনিও প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। আমার জন্য ভাগ্যের ব্যাপার যে একসাথে সবাই পেয়েছে। একসাথে। এবং ওই ছবিতে প্রায় 17টি জাতীয় পুরস্কার পেয়েছিল। ওরে বাবা, এটা তো ইতিহাস। মানে আরেকটা ইতিহাস আছে, আমি শুনেছি যতটুকু স্টাডি করতে গিয়ে, যে ওনাকে দিয়ে প্রথম আপনি ক্যাসেটের এইভাবে যখন ওনার সাথে সম্পর্ক খুব গভীর হলো তখন প্রায় আমাকে ফিল্মের গান গাওয়াতেন। প্রতিদিন বললেও ভুল হবে না, ওনার তো রেগুলার কাজ থাকতো, কোনো না কোনো দিন আমার গান থাকতোই। তো যাক ওনার সাথে ভালো সম্পর্ক হলো। মামি ছিলেন ওনার ওয়াইফ, উনিও খুব সঙ্গীতের পাগল ছিলেন, উনি ভালো বুঝতেন গানটা। তো ওনার ছেলে মন, তখন ওই স্টুডিও থেকে হাঁটতে হাঁটতে ওনার বাসায় চলে আসতাম, গ্রিন হোস্টেলে থাকতো স্টুডিওর পাশেই। তো যাক পারিবারিক একটা সম্পর্ক হলো। এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে আমার ভিতরে ইচ্ছা পোষণ করলাম আমি যে ওনাকে দেখতে অ্যালবামের কাজ করাবো। আচ্ছা। তো বলতে সাহস পাচ্ছিলাম না, একদম বললাম। আমি বলার পরে উনি তো রাজি না, একেবারে আমাকে ধমক দিয়ে বললেন যে না না এগুলো আমি করি না, আমি ফিল্মের লোক, ফিল্মের কাজ করি, অডিও কাজ সেটা আমি কখনো করি নাই, এই পরীক্ষা আমি দিতে পারবো না, তার জন্য এটা আপনার করতে হবে। তা আমি আবার একটু গানের ক্ষেত্রে নাছোড়বান্ধা আছে। তো যখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ ওনার ওয়াইফ আসলেন। আমি বললাম যে মামি এরকম, মামা তো রাজি হয় না। কী হয়েছে তোমাদের? এমন সে যেরকম একটা অ্যালবামের কাজ করাবো। তো বললো যে ও তো আসলে ফিল্মের কাজ করে, কখনো অডিও ক্যাসেট করে নাই, তো দুটি তো একটু ধারা আলাদা, ঠিক আছে এটা পরে আলাপ করবো। তো দেখ আমি পরে আবার গিয়ে এটা তুললাম। তারপর বললো যে বলতে এটা ভাবো না, তো গানের পাগল, ও ছেলেটা গান পাগল ছেলে, ওটা কাজ করতে চাই, তুমি পারবো না এটা কোনো কথা? তুমি পারবা, দেখো চেষ্টা করো। তো মামির নাম সুবর্ণা। দেখো সুবর্ণা, তুমি এই অন্যায় দাবিটা আমার কাছে করো না, আমি ফেল করলে আমার এই দায়ভার কে নেবে? তেমন যে আপনি ফেল করবেন না। দেখ রাজি করানোর পরে আমি এখন 2 পা জড়াই ধরলাম বাসার মধ্যে, যে মামা আমি পা ছাড়বো না। বলো ঠিক আছে, তুমি কালকে আমাকে এই মার্কেটে যাদের ক্যাসেট খুব ভালো চলে ওরকম 10-15টা ক্যাসেট আমার এনে দাও। আমি নিয়ে গেলাম। তো উনি গান সব শুনলেন, প্রায় 1-2 মাস ধরে গান শুনে শুরু, ঠিক আছে মামা আমি দেখি ট্রাই করি। এই শুরু হলো। তারপর আবার কেন পিছু ডাকো অ্যালবামের গান। আবার কেন পিছু ডাকো, মানে মিনিংও আছে কিন্তু, আবার কেন পিছু ডাকো, ওটা কিন্তু ডাকা হলো পিছু।
তারপর কি সব মানে কালজয়ী গানের সৃষ্টি হলো ওই ক্যাসেটে। আটানার জীবন, ভাড়া করে আনবি মানুষ, কান্দিতে মোর লাশের পাশে, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, কি জনপ্রিয়। চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, ভাঙা ভাঙা হাতে। দর্জি বাড়ি চল রে মন তুই দর্জি বাড়ি চল। না, নিম্নে দুটো গান, এই ক্যাসেটে দুটো গান আমরা শুনবো। নিম্নে আটানার জীবন তো লাগবেই। আটানার জীবন, চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। আর আর কোনটা গাবেন? এটা সব গানই তো গাইতে ইচ্ছা না না করে। প্লিজ, হয়ে যাবে। ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। দারুণ দারুণ দারুণ। পরবর্তীতে আবারও ওনার সঙ্গে কাজ করলেন দুই নয়নের আলো, দুই নয়ের আলো, আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কোন গানটা ছিল এটা? তুমি খুব সাধারণ একটি মেয়ে। মনির ভাই, একটা কথা প্রচলিত ছিল যে আলাউদ্দিন আলীর সুরে যারা গান করতে পারেনি, যে কণ্ঠশিল্পী, তার জীবন বৃথা। কিন্তু আপনি ওনার সুরে কাজ করলেন, ক্যাসেটও করলেন, আবার সিনেমায় মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেলেন লাল দরিয়া সিনেমা গানে। এই জার্নিটুকু যদি বলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আলাউদ্দিন চাচা হলো অসাধারণ গুণী একজন মানুষ, এটা আর 100 বছর বাংলাদেশে সম্ভব নয়। তো কার না লোভ আছে ওনার একটা গান গাবে। তো এই কথাটা মিল্টন ভাইকে আমি বললাম, তা বলে ধৈর্য ধরো, হয়ে যাবে হয়ে যাবে। তো এটি কনকাপার হাজব্যান্ড মনিরুল ইসলাম খান, উনিও সঙ্গীত পরিচালক একজন। গুণী সঙ্গীত পরিচালক। তো উনি খুব আফসোস করতেন যে তুমি কেন ফিল্মে গান গাইতে পারছো না, কি তোমাকে সমস্যা করতেছে। আমি যে ভাই ডাকে না তো কেউ, এবং আলাউদ্দিন চাচার গান করার খুব শখ। তো উনি একদিন খুব বললেন, এই আলাউদ্দিন ভাই আপনি কেন মনিরের দিয়ে গান করেন না। আলাউদ্দিন চাচা খুব ঠোঁট কাটাচ্ছিল যে তুই করা যা। তা বললো যে আমি কি ফিল্মের কাজ করি, আপনি করেন, তা আপনার কাছে আমরা বলবো না, ও তো ভালো গান করে, সবার গান করছে, বুলবুলি গান করছে, অমুক গান। তো আচ্ছা যে করাচ্ছে সে করুক, আমি যখন করাবো তখন আমি করাবো, আমি কারো কথাই করবো না। আমি কি জানি না ও গান করছে, ও কী করছে আমি জানি না, আমি সব খবর রাখি। তো যাই হোক, উনি ওনার মতো উত্তর দিলেন। একটা গান যখন হলো মা গো মা ও গো মা তোমার হয় না তুলনা, তাহলে এটা তোমার যাক, এই মায়ের উপর একটি গান লিখলেন বাংলাদেশের একটা অসাধারণ গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান চাচা। এই তখন রফিকুজ্জামান চাচা এবং এই মইনুল ভাই বললেন যে আলী ভাই একটা অনুরোধ আপনাকে করবে, এই গানটা মনিরকে গাওয়ান। তো উনি তো রাজিই হয় না। তখন মইনুল ভাই বললো যে আলী ভাই আপনি গান করান, যদিও ফেল করে স্টুডিও এবং পরবর্তী যে শিল্পী গাবে তার পেমেন্ট সহ আমি দিয়ে দেবো, মানে শিফট ভাড়া শুদ্ধ, শিল্পীর পেমেন্ট আমি দিয়ে পেমেন্ট। দেবো। আচ্ছা। তো আলাদা তাকে বললো যে ঠিক আছে যা। তখন মনির ভাই বললো যে মনির গানটা ভালো করে গাও, ইজ্জতের ব্যাপার। ইজ্জত। তার সবই আল্লাহর ইচ্ছা, আসলে মা বাবার দোয়া থাকলে, গুরুজনদের দোয়া থাকলে। আমি গানটি গাইতে গিয়ে খুব অল্প সময় গানটি গাইলাম, উনি ভয়েসও নিলেন না আমার। আচ্ছা। উনি বাইরে বসলেন, মনিরকে বললো যাই মনির ভাইকে বললো যাই মনির তুই ভয়েস নেয়। তা মনির ভাই ভয়েস নিল, কিন্তু আমি 20 মিনিটের মধ্যে গানটা গিয়ে ফেলছি। তো বলো আলী ভাই হয়ে গেছে গান। তখন উনি এসে আমাকে ওই জড়ায় ধরে বললো যে তুই তো একটা বাঘের বাচ্চা রে বেটা। আচ্ছা। হ্যাঁ বাঘের বাচ্চা তো ফাটিয়ে দিলি। তো তখন আমি বললাম যে আমার জন্য দোয়া করেন। এই তারপরের দিনে আবার উনি আমাকে গান গাওয়াইলেন, তারপর অসংখ্য গান আমি গিয়েছি। তারপর সেই লাল দরিয়ার গানটা, লাল দরিয়ার গান আমি গিয়েছি। কোন গানের জন্য পেলেন ওটা? গানটি লিখেছিলেন প্রয়াত এশিয়া মহাদেশের অন্যরকম একজন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার লিখছিলেন। গানটি ছিল যে সে আমার ভালোবাসার আয়না, সে যে ডাক দিয়ে যায় পালিয়ে বেড়ায়, ধরা দিতে চায় না, সে আমার
ভালোবাসার আয়না। আসলে খুবই নস্টালজিক হচ্ছে। কী সব গুণী মানুষের সঙ্গে কাজ করেছেন। এই গানের একটি কথা ছিল আমার আজও, মানে আমি ভুলতে পারি না, যে আহা সেই মেয়েটি এমন মেয়ে, নিজেই নিজের গয়না। কি লিরিক, কি আহা আহা সেই মেয়েটি এমন মেয়ে, নিজেই নিজের গয়না, সে আমার ভালোবাসার আয়না। আয়না, ওরে বাবা, মানে আমি কি দামি আমি কথা। আমি আমাদের পশম কাটা ধরছে, আমি অবাক হয়ে যাই। গাজী কাকার এই কথা, উনি অনেক গান লিখেছেন, বাট এই গানটি গাইতে গিয়ে আমার কাছে, আমি গাইতে গিয়ে থেমে গিয়েছিলাম। মনির ভাই, মানে সত্যি মন থেকে বলছি, আড্ডাটা শেষ করতে ইচ্ছে করছে না। ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পারলেন মনির খানের সেই ঘটনাটি, যে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন যে মনির খান তিনি নাছোড় বান্দা ছিলেন, তিনি ঠিকভাবে তিনি বড় একটা গায়ক হয়ে গেলেন, সেলিব্রিটি হয়ে গেলেন, কিন্তু তিনি তার ভালোবাসাকে এখনও পেলেন না। তিনি প্রায় 44টা পর্যন্ত হিট অ্যালবাম গিয়েছেন, তার মধ্যে প্রত্যেকটাই অঞ্জনার নামে ছিল। দেখুন কতটা একটা মানুষকে ভালোবাসলে এভাবে অঞ্জনার নাম দিয়ে তিনি অ্যালবামটা তৈরি করতে পারে, তাই না? এখন এই মনির খানকে আবার কিছু কিছু মানুষ আবার ঘৃণাও করে, এই জন্য যে তিনি নাকি যারা নমাজ পড়ে, যারা মুসলমান ইসলাম ধর্মে, তাদেরকে তিনি মোল্লাবাদী বলেছিল। এটার জন্য তাকে সবাই ঘৃণাও করে, কারণ তিনি রাজনীতি করে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না। ধন্যবাদ।